আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। লিঙ্গ নির্ধারণ বলতে কি বোঝায়? লিঙ্গ নির্ধারণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোনো প্রজাতির কোনো প্রাণী পুরুষ হবে না স্ত্রী হবে সেটা যে পদ্ধতিতে নির্ধারিত হয় সেই পদ্ধতিটাকেও বলা হয় হচ্ছে লিঙ্গ নির্ধারণ। মানুষের ক্ষেত্রে যে অপত্য শিশু জন্মগ্রহণ করে সেই শিশুটা পুত্র হবে না কন্যা হবে সেটা কি পদ্ধতিতে নির্ধারিত হবে সেই পদ্ধতিটাকে আমরা বলি লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। মানে ভ্রূণ অবস্থায় কোনো প্রাণীর যে অপত্য শিশু জন্মগ্রহণ করবে সেটা পুরুষ পুত্র হিসাবে জন্মগ্রহণ করবে না কন্যা হিসাবে জন্মগ্রহণ করবে সেটা যে পদ্ধতিতে নির্ধারিত হয় সেইটাকে আমরা বলি লিঙ্গ নির্ধারণ। তা আমরা সবাই জানি যে কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম। ক্রোমোজোমটাকে তোমরা ছবিতে খেয়াল করো, লাল কালিতে দেখানো হয়েছে। তো ক্রোমোজোম মূলত ডিএনএ নিয়ে গঠিত, আর ডিএনএর যে অংশটা জীবের চারিত্রিক বৈশিষ্ট্যকে নির্ধারণ করে সেই অংশটাকে বলা হয় হচ্ছে জিন। আমরা জানি যে জীবের যে কোনো চারিত্রিক বৈশিষ্ট্য জিন দ্বারা নির্ধারিত হয়, জিনই সেটা নিয়ন্ত্রণ করে। বা জিনটা কার অংশ? জিনটা হচ্ছে ডিএনএর অংশ। ডিএনএর যে অংশটা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে সেইটাকে বলে হচ্ছে জিন। সুতরাং আমরা বলতে পারি যে ক্রোমোজোমে উপস্থিত জিনই জীবের লিঙ্গ নির্ধারণ বা জীবের যৌনতা নিয়ন্ত্রণকারী যে বৈশিষ্ট্য সেইটা নিয়ন্ত্রণ করে। আমরা জানি যে মানুষ হলো ডিপ্লয়েড অর্গানিজম বা ডিপ্লয়েড জীব। ডিপ্লয়েড জীব মানে হচ্ছে মানুষের কিন্তু প্রতিটা ক্রোমোজোম দুটো করে থাকে, প্রতিটা ক্রোমোজোমের দুটো করে আইডেন্টিক্যাল কপি থাকে এবং সেটা 46টা ক্রোমোজোমের প্রতিটা ক্রোমোজোম দুটো করে থাকে। কারণ তাই জন্য মানুষের ক্রোমোজোম সংখ্যাকে আমরা বলি 23 জোড়া বা 46টা। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে এক জোড়া আছে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম, যেটা লিঙ্গ নির্ধারণে প্রধান ভূমিকা গ্রহণ করে। আমরা আগের অধ্যায়ে ক্রোমোজোমের অধ্যায়ে পড়ে এসেছি যে ক্রোমোজোম বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের প্রকৃতি অনুযায়ী ক্রোমোজোম দু রকমের হয়, একটা হচ্ছে অটোজোম, একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। এই অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোমই থাকে হচ্ছে মানুষের এক জোড়া। মানুষের 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে থাকে এক জোড়া অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। দেখো এই এক জোড়া অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম যেটা থাকে সেটাও আবার দু ধরনের হয়, এক্স এবং ওয়াই। এর মধ্যে এই ওয়াই ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে প্রধান ভূমিকা গ্রহণ করে। এটা আমরা পরে আস্তে আস্তে জানতে পারব। তাহলে মানুষের যে 23 জোড়া ক্রোমোজোম থাকে, মানে প্রতিটা ক্রোমোজোম দুটো করে থাকে, সেই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে এক জোড়া হচ্ছে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম, আর বাকি 22 জোড়া হচ্ছে অটোজোম। অটোজোমকে আমরা এ দিয়ে ডিনোট করব। অটোজোম মানে হচ্ছে যে ক্রোমোজোমে উপস্থিত জিনগুলো জীবের দৈহিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। দৈহিক বৈশিষ্ট্য বলতে বোঝায় যে আমাদের দৈহিক উচ্চতা, মানে আমরা লম্বা হব না বেটে হব, আমাদের গায়ের রং, আমাদের চুলের প্রকৃতি, চুলটা কোঁকড়ানো হবে না স্ট্রেট হবে, আমাদের চোখের মণির রং ইত্যাদি যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে দৈহিক বৈশিষ্ট্য বলে। এই বৈশিষ্ট্যগুলো যে ক্রোমোজোম নিয়ন্ত্রণ করে সেই ক্রোমোজোমগুলোকে বলা হয় অটোজোম। আর যে ক্রোমোজোমগুলো জীবের লিঙ্গ নির্ধারণ করে, মানে ভ্রূণ অবস্থায় কোনো প্রাণীটা পুরুষ হবে না স্ত্রী হবে সেইটা নির্ধারণ করে, সেইটাকে বলা হয় হচ্ছে সেক্স ক্রোমোজোম। মানুষের ক্ষেত্রে যে 46টা ক্রোমোজোম থাকে তার মধ্যে 22 জোড়া বা 44টা হচ্ছে অটোজোম, যেটা আমাদের মানুষদের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, আর এক জোড়া বা দুটো থাকে হচ্ছে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। এই এক জোড়া অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম যেটা থাকে সেটা দু রকমের হয়, এক্স এবং ওয়াই। তাহলে আমরা একটু দেখে নেব এবার মানুষের ক্রোমোজোমের প্যাটার্নটা একটু দেখে নেব কেমন। এটা হচ্ছে
মানুষের ক্রোমোজোমের প্যাটার্নটা দেখো দেখানো হয়েছে, খেয়াল করো সব নাম্বারিং করা আছে। ওপরেরটা হচ্ছে স্ত্রীদের ক্ষেত্রে আর নিচেরটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে। দেখো 1 নম্বর 2 নম্বর মার্কিং করা আছে। দেখো তোমরা খেয়াল করো প্রতিটা ক্রোমোজোম কিন্তু 2 কপি করে আছে, সেই জন্য মানুষ ডিপ্লয়েড জীব। 1 নম্বর ক্রোমোজোম 2টো আছে, 2 নম্বর ক্রোমোজোম 2টো আছে, 3 নম্বর 4 নম্বর প্রতিটা ক্রোমোজোম এরম করে 23টা ক্রোমোজোম, প্রত্যেকটাই 2টো করে আছে। ওপরেরটা হচ্ছে স্ত্রী, মানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে স্ত্রী, আর এইখান থেকে এই অবধি হচ্ছে পুরুষের। এই যে ক্রোমোজোমের যে প্যাটার্নটা দেখানো হয়েছে সেটাকে আমরা বলি ক্যারিওটাইপ। সেটা তোমাদের এখন জানতে হবে না। এই স্বাভাবিক মহিলা এবং পুরুষের যদি আমি ক্যারিওটাইপ পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো, দেখো 22 জোড়া পর্যন্ত কিন্তু একই, একদম সেম। পুরুষ আর স্ত্রীর মধ্যে এই জায়গাটাতে কোনো পার্থক্য নেই। পুরুষেরও 22 জোড়া অটোজোম এবং মহিলাদেরও 22 জোড়া অটোজোম। পার্থক্যটা হচ্ছে যে 1 জোড়া যে সেক্স ক্রোমোজোম থাকে সেটা মহিলাদের ক্ষেত্রে সেই ক্রোমোজোমগুলো দুটোই একই রকম, সেই জন্য এই মহিলাদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোমটাকে XX দিয়ে প্রকাশ করা হয়। পুরুষদের ক্ষেত্রে যে 1 জোড়া সেক্স ক্রোমোজোম থাকে সেটা কিন্তু দুটো ভিন্ন আকৃতি বিশিষ্ট। তোমরা খেয়াল করো ছবিতে যে X ক্রোমোজোমটা অনেক বড়, Y ক্রোমোজোমটা ছোট, তাই একটাকে X এবং একটাকে Y হিসাবে পুরুষের সেক্স ক্রোমোজোমটাকে প্রকাশ করা হয়। তাহলে আমরা মানুষের ক্রোমোজোমের সংখ্যাটা দেখে নিলাম এবং এটাও জেনে নিলাম মানুষ হচ্ছে ডিপ্লয়েড জীব, মানে হচ্ছে মানুষের প্রতিটা ক্রোমোজোম 2টো করে থাকে, প্রতিটা ক্রোমোজোমে 2 কপি করে থাকে। সেই জন্য বলি আমরা 2n সেটে, মানুষের দেহকোষে 2n সেটে ক্রোমোজোম থাকে। তার মানে মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ডিপ্লয়েড বা 2n সেট। প্রতিটা ক্রোমোজোমের একটা করে আইডেন্টিক্যাল কপি, একদম আইডেন্টিক্যাল কপি মানে হচ্ছে একদম সিমিলার আরেকটা কপি থাকে। তাহলে আমরা একজন স্বাভাবিক পুরুষের ক্যারিওটাইপ দেখলাম, মানে একজন স্বাভাবিক পুরুষের ক্রোমোজোম বিন্যাস দেখলাম যে স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে 44টা অটোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম, যেটা দুটো ভিন্ন রকমের পুরুষের ক্ষেত্রে, সেটাকে X আর Y দিয়ে ডিনোট করা হচ্ছে। আর মহিলাদের ক্ষেত্রে, স্বাভাবিক মহিলাদের ক্ষেত্রে 1 জোড়া যে সেক্স ক্রোমোজোম থাকে সেটা দুটো একই রকম দেখতে হয় বলে দুটোকে XX দিয়ে প্রকাশ করা হয়। তাহলে একজন স্বাভাবিক মহিলার ক্রোমোজোম বিন্যাস হচ্ছে 44AXX, একজন স্বাভাবিক পুরুষের ক্রোমোজোম বিন্যাস হচ্ছে 44A + XY, টোটাল 46, এবং একজন স্বাভাবিক স্ত্রীলোকের ক্রোমোজোম বিন্যাস হচ্ছে 44A + XX। এটা হচ্ছে দেহকোষের ক্রোমোজোম বিন্যাস, ডিপ্লয়েড সেট। দেহকোষে যেমন ডিপ্লয়েড সেটে ক্রোমোজোম থাকে তেমনি জনন মাতৃকোষেও এই ডিপ্লয়েড সেটেই ক্রোমোজোম থাকে। তার মানে জনন মাতৃকোষেও ক্রোমোজোম সংখ্যা হবে 46। পুরুষের ক্ষেত্রে জনন মাতৃকোষে ক্রোমোজোম বিন্যাসটা হবে 44A + XY, এবং স্ত্রীদের ক্ষেত্রে, স্বাভাবিক স্ত্রীদের ক্ষেত্রে জনন মাতৃকোষে ক্রোমোজোম বিন্যাসটা হবে হচ্ছে 44A + XX। আগের চ্যাপ্টারে আমরা পড়ে এসেছি যে জনন মাতৃকোষ থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে জনন কোষ বা গ্যামেট তৈরি হয়, এবং মিওসিস হচ্ছে হ্রাস বিভাজন, মানে জনন মাতৃকোষে যে কটা ক্রোমোজোম থাকবে অপত্য কোষে তার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকবে। তার মানে জনন মাতৃকোষ থেকে যখন মিওসিসের ফলে জনন কোষ বা গ্যামেট তৈরি হচ্ছে সেখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। মানে মানুষের ক্ষেত্রে জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 46, এই 46 এই ক্রোমোজোমযুক্ত জনন মাতৃকোষ থেকে যখন মিওসিসের ফলে গ্যামেট বা জনন কোষ তৈরি হবে সেখানে ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে তার অর্ধেক, 23। এটা দেখানো হয়েছে, দেখো 2n জনন মাতৃকোষের ক্রোমোজোম বিন্যাস 2n, ডিপ্লয়েড সেট 2n = 46। এখান থেকে হ্যাপ্লয়েড ক্রোমোজোম, হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ তৈরি হয়েছে। তার মানে জনন মাতৃকোষ থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে
যখন জনন কোষ বা গ্যামেট তৈরি হয় তখন কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। মানুষের ক্ষেত্রে জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 46, এইখান থেকে যখন জনন কোষ বা গ্যামেট তৈরি হবে সেখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা 46-এর অর্ধেক মানে 23টা হয়ে যাবে। মানে পুংগ্যামেট বা শুক্রাণু এবং স্ত্রীগ্যামেট বা ডিম্বাণু সব ক্ষেত্রেই কিন্তু ক্রোমোজোম সংখ্যা হবে হচ্ছে 23। এবার আমরা একটু দেখে নেব মানুষের ক্ষেত্রে গ্যামেট উৎপাদন কিভাবে ঘটে। একজন স্বাভাবিক পুরুষের আমরা দেখে নিলাম যে দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 44A + XY, তার মানে পুরুষের ক্ষেত্রে জনন মাতৃকোষেও ক্রোমোজোম সংখ্যা 44A + XY। জনন মাতৃকোষে যে কটা ক্রোমোজোম থাকে দেহকোষও ঠিক একই সংখ্যায় ক্রোমোজোম থাকে। এই জনন মাতৃকোষ থেকে মিওসিসের ফলে যখন পুংগ্যামেট তৈরি হবে, এটা আমি পুরুষদের ক্ষেত্রে বলছি আগে, তখন 44-এর অর্ধেক হবে 22, মানে পুংগ্যামেটে 22টা অটোজোম থাকবে। আর কিছু সংখ্যক পুংগ্যামেটে এক্স ক্রোমোজোম থাকবে, তার মানে 22টা অটোজোম, একটা এক্স ক্রোমোজোম 23টা, এবং কিছু সংখ্যক পুংগ্যামেটে ওয়াই ক্রোমোজোম থাকবে, 22টা অটোজোম আর একটা ওয়াই ক্রোমোজোম। তার মানে একজন স্বাভাবিক পুরুষের যত সংখ্যক পুংগ্যামেট তৈরি হয় তার 50% হয় এক্স ক্রোমোজোম যুক্ত, 50% হয় ওয়াই ক্রোমোজোম যুক্ত। মানুষের ক্ষেত্রে পুরুষরা দু ধরনের শুক্রাণু বা পুংগ্যামেট উৎপাদন করে, যেহেতু পুরুষদের ক্ষেত্রে জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা সেক্স ক্রোমোজোমটা হচ্ছে 2 রকমের, তাই জন্য পুরুষদের 2 ধরনের ক্রোমোজোমযুক্ত শুক্রাণু বা পুংগ্যামেট তৈরি হয়। সেই কারণে মানুষের ক্ষেত্রে পুরুষদের বলে হচ্ছে হেটেরোগ্যামেটিক। হেটেরো কথার মানে ডিফারেন্ট বা একই নয়। দেখো যে 2 রকমের শুক্রাণু তৈরি হচ্ছে, 50 যত সংখ্যক শুক্রাণু তৈরি হোক না কেন তার 50% এক্স ক্রোমোজোম যুক্ত, 50% ওয়াই ক্রোমোজোম যুক্ত, 2 ধরনের শুক্রাণু তৈরি হচ্ছে। তাই জন্য মানুষের ক্ষেত্রে পুরুষরা হলো হেটেরোগ্যামেটিক। আবার একজন স্বাভাবিক স্ত্রীদের জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 44A XX, টোটাল 46। এর যখন মিওসিস ডিভিশন হয়ে স্ত্রীগ্যামেট বা ডিম্বাণু তৈরি হবে, এখানেও 44-এর অর্ধেক 22টা অটোজোম থাকবে স্ত্রীগ্যামেটে। আর দেখো সেক্স ক্রোমোজোমের বিন্যাসটা স্ত্রীদের ক্ষেত্রে খেয়াল করো, দুটোই এক্স ক্রোমোজোম। তার মানে এখানে যত সংখ্যকই স্ত্রীগ্যামেট বা ডিম্বাণু তৈরি হবে 100% স্ত্রীগ্যামেট হচ্ছে এক্স ক্রোমোজোম যুক্ত, কেননা মহিলাদের বা স্ত্রীদের সেক্স ক্রোমোজোমগুলো একই রকম, XX, দুটো একই রকম দেখতে। তাই মহিলাদের ক্ষেত্রে যখন ডিম্বাণু তৈরি হয় যত সংখ্যক ডিম্বাণু তৈরি হবে সবই এক ধরনের ডিম্বাণু তৈরি হবে, 100% ডিম্বাণু এক্স ক্রোমোজোম যুক্ত। তাই মানুষের ক্ষেত্রে মহিলারা হলো হোমোগ্যামেটিক। হোমো কথার মানে সেম বা একই বা অভিন্ন। মানুষের ক্ষেত্রে স্ত্রীরা যেহেতু একই ধরনের ডিম্বাণু উৎপাদন করে, মানে 100% ডিম্বাণু যেহেতু এক্স ক্রোমোজোম যুক্ত হয়, তাই মানুষের ক্ষেত্রে স্ত্রীরা হলো হোমোগ্যামেটিক। কিন্তু পুরুষরা যেহেতু 2 ধরনের শুক্রাণু উৎপাদন করে, 50% এক্স ক্রোমোজোম যুক্ত, 50% ওয়াই ক্রোমোজোম যুক্ত, তাই পুরুষরা হলো হেটেরোগ্যামেটিক। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে 2 নম্বরে, যে মানুষের ক্ষেত্রে পুরুষদের হেটেরোগ্যামেটিক, স্ত্রীদের কেন হোমোগ্যামেটিক বলা হয়। তাহলে আমরা দেখে নিলাম যে পুংগ্যামেট বা শুক্রাণু 2 ধরনের তৈরি হচ্ছে, আর স্ত্রীগ্যামেট বা ডিম্বাণু 1 ধরনের তৈরি হচ্ছে। এবার আমাদের কাছে প্রশ্ন, যে শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে যখন নিষেক হয়ে জাইগোট তৈরি করে, সেই জাইগোটটা যখন বৃদ্ধি পেয়ে ভ্রূণ হয়, সেই ভ্রূণটা পুত্র না কন্যা সেটা নির্ধারণ করে কে নির্ধারণ করে? শুক্রাণু নির্ধারণ করে না ডিম্বাণু নির্ধারণ করে? তাহলে শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে কে নির্ধারক যে পুত্র হবে না কন্যা হবে? আমরা একটু আগে জানলাম শুক্রাণু 2 ধরনের হয়, 50% শুক্রাণু এক্স ক্রোমোজোম যুক্ত, 50% শুক্রাণু ওয়াই ক্রোমোজোম যুক্ত। ডিম্বাণু
অলওয়েজ এক্স ক্রোমোজোম যুক্ত, 100% ডিম্বাণু এক্স ক্রোমোজোম যুক্ত হয়। তাহলে এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু যদি ডিম্বাণুকে নিষিক্ত করে, ডিম্বাণু সবসময় এক্স ক্রোমোজোম যুক্ত, তাহলে জাইগোটে ক্রোমোজোম সংখ্যা হবে XX, সেক্ষেত্রে কন্যা সন্তান সৃষ্টি হবে। আবার ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু যদি ডিম্বাণুকে নিষিক্ত করে, তখন জাইগোটে ক্রোমোজোম সংখ্যা হবে XY, সেক্ষেত্রে পুত্র সন্তান সৃষ্টি হবে। তাহলে সেটাকে একটু আমরা চেকার বোর্ডের মাধ্যমে দেখে নিই, যে ওপরের দিকে পুংগ্যামেটগুলোকে লেখা হয়েছে, পুংগ্যামেট দু রকমের হয়, এক্স আর ওয়াই, নিচের দিকে স্ত্রী গ্যামেটকে লেখা হয়েছে XX। তাহলে এই এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু এক্স ডিম্বাণুকে নিষিক্ত করলে কন্যা হবে, ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করলে পুত্র হবে। আবার এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করলে কন্যা হবে, ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করলে পুত্র হবে। তার মানে আমরা বুঝলাম যে মানুষের লিঙ্গ নির্ধারণে শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে নির্ধারক হচ্ছে শুক্রাণুই, কারণ কোন ধরনের শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করছে তার উপরে ডিপেন্ড করছে যে ভ্রূণটা পুত্র হবে না কন্যা হবে। যে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনকে নিষেক বলে। এই নিষেক, একটা সফল নিষেক হতে গেলে অসংখ্য শুক্রাণু সেখানে অংশগ্রহণ করে, প্রায় 25 মিলিয়ন শুক্রাণু নিষেকে অংশগ্রহণ করে। তোমরা জানবে, উঁচু ক্লাসে উঠলে আরও ডিটেল জানতে পারবে, যে তার মধ্যে ওই অসংখ্য শুক্রাণুর মধ্যে মাত্র একটি শুক্রাণুই একটি ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে স্বাভাবিক ক্ষেত্রে। তাহলে ওই একটি শুক্রাণু যেটা ডিম্বাণুকে নিষিক্ত করবে সেটা এক্স ক্রোমোজোম যুক্ত না ওয়াই ক্রোমোজোম যুক্ত, তার উপরই ডিপেন্ড করছে যে ভ্রূণটা পুত্র হবে না কন্যা হবে। যদি এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে তাহলে কন্যা হবে, যদি ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে তাহলে পুত্র হবে। তার মানে মানুষের লিঙ্গ নির্ধারণে শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে নির্ধারক হচ্ছে শুক্রাণুই নির্ধারক। সেটা কিন্তু এই ক্রসটা দেখিয়ে তোমাদের ব্যাপারটাকে বুঝিয়ে দিতে হবে। তাহলে এবার আমরা জানব যে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি বা মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার কী ভূমিকা বা মানুষের লিঙ্গ নির্ধারণে মাতার কী ভূমিকা। বংশগতির এই অংশটা কিন্তু তোমরা ভালো করে একটু বুঝবে। বংশগতির এই অংশটা থেকে কিন্তু বিগত 4 বছরের প্রত্যেকবারই কোনো না কোনো প্রশ্ন এসছে, এবং ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই প্রশ্নটাই বারবার আসে যে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার কী ভূমিকা বা কন্যা সন্তান উৎপাদনের ক্ষেত্রে পিতার কী ভূমিকা, কন্যা সন্তান উৎপাদনে মাতার কি কোনো ভূমিকা আছে, সেটা ক্রসের মাধ্যমে বোঝাও। এটা কিন্তু তোমরা একটু ভালো করে বুঝবে। বংশগতির এই অংশটা কিন্তু প্রত্যেক বছরই বিগত 4 বছরই কোনো না কোনো প্রশ্ন এসছে। তাহলে আমরা আগেই জেনে এসেছি পিতার ক্ষেত্রে জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 44AXY 46-এর মধ্যে, মাতার যে 46 ক্রোমোজোম তার মধ্যে 44AXX। তাহলে পিতার 2 ধরনের শুক্রাণু বা পুংগ্যামেট উৎপন্ন হয়, 50% শুক্রাণু এক্স ক্রোমোজোম যুক্ত, 50% ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম যুক্ত। এটা আমরা একটু আগেই দেখলাম, যেহেতু পিতার 2 ধরনের সেক্স ক্রোমোজোম থাকে। মাতার যেহেতু এক ধরনেরই সেক্স ক্রোমোজোম থাকে, তাই মাতার ক্ষেত্রে এক ধরনেরই ডিম্বাণু তৈরি হয়, মানে 100% ডিম্বাণু এক্স ক্রোমোজোম যুক্ত। এটা গ্যামেট আর কি, পিতার ক্ষেত্রে পুংগ্যামেট, মাতার ক্ষেত্রে স্ত্রী গ্যামেট। তাহলে সন্তান পুত্র হবে না কন্যা হবে সেটা ডিপেন্ড করছে পিতার কোন ধরনের শুক্রাণু মাতার ডিম্বাণুকে নিষিক্ত করছে। ডিম্বাণু কিন্তু অলওয়েজ এক্স ক্রোমোজোম যুক্ত। পিতার এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু যদি মাতার ডিম্বাণুকে নিষিক্ত করে, ডিম্বাণু সবসময় এক্স ক্রোমোজোম যুক্ত, সেটা এই ডিম্বাণুটাকে করুক বা এই ডিম্বাণুটাকে করুক। পিতার এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু যদি ডিম্বাণুকে নিষিক্ত করে তাহলে জাইগোটে ক্রোমোজোম সংখ্যা হয়ে যাচ্ছে 44AXX 22-22-44 আর এই XX। তাহলে এই জাইগোটটা কিন্তু কন্যা সন্তান হিসাবে বৃদ্ধি পাবে। আবার পিতার ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু যদি মাতার ডিম্বাণুকে নিষিক্ত করে, মানে সেটা এই ডিম্বাণুকে করুক বা এই ডিম্বাণুকে করুক, তাহলে জাইগোটে ক্রোমোজোম সংখ্যা কী হবে 44AXY। এই জাইগোটটা কিন্তু বৃদ্ধি পেয়ে পুত্র সন্তান সৃষ্টি হবে। তার মানে আমরা বুঝলাম যে
মানুষের ক্ষেত্রে পুরুষ আর স্ত্রীর ক্রোমোজোমের প্যাটার্ন দেখে আমরা এটুকু বুঝতে পারলাম যে মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাটাই প্রধান। পিতার কোন ধরনের শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করছে তার উপরে ডিপেন্ড করছে যে উৎপন্ন সন্তান পুত্র হবে না কন্যা হবে। পিতার যদি এক্স ক্রোমোজোমযুক্ত শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে তাহলে কন্যা হবে, এবং পিতার যদি ওয়াই ক্রোমোজোমযুক্ত শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে তাহলে পুত্র সন্তান সৃষ্টি হবে। সুতরাং মানুষের লিঙ্গ নির্ধারণে বা কন্যা সন্তান সৃষ্টির ক্ষেত্রে মাতার কোনো ভূমিকা নেই, যাবতীয় ভূমিকা পিতার। কারণ মাতা কিন্তু এক ধরনেরই ডিম্বাণু উৎপাদন করে। পিতার কোন ধরনের শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করছে তার উপরই ডিপেন্ড করবে যে উৎপন্ন সন্তান পুত্র হবে না কন্যা হবে। তার মানে আমরা এটা বুঝলাম যে আমাদের যে সামাজিক একটা নিয়ম নীতি বা সামাজিক একটা ব্যাধি আছে, যে অনেক সময় দেখা যায় কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য মাতাকে দায়ী করা হয়। এটা কিন্তু সম্পূর্ণ অবৈজ্ঞানিক। আমরা বিজ্ঞানসম্মতভাবে জেনে নিলাম যে সন্তানের লিঙ্গ নির্ধারণে মাতার কোনো ভূমিকা নেই, যাবতীয় ভূমিকা পিতার। পিতার কোন ধরনের শুক্রাণু মাতার ডিম্বাণুকে নিষিক্ত করছে তার উপরই ডিপেন্ড করছে মানুষের লিঙ্গ নির্ধারণ, মানে মানুষের ক্ষেত্রে সন্তান পুত্র হবে না কন্যা হবে এটা নির্ভর করছে। সুতরাং মাতার কন্যা সন্তান সৃষ্টির ক্ষেত্রে পিতার ভূমিকাটাই প্রধান, মাতার কোনো ভূমিকা নেই, বা মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাটাই প্রধান। এটা আমরা জানলাম। তোমাদের যদি এই প্রশ্নটা দেয় তোমরা কিন্তু পুরো অটোজোম সহকারে লিখবে, শুধুমাত্র XY XX করবে না। এই প্রশ্নটা কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে এসছে। এই প্রশ্নটা কিন্তু যেভাবে দেখালাম ঠিক সেইভাবেই ক্রসটা দেখিয়ে একদম এইভাবে ক্রসটা তোমরা করবে, করে ব্যাখ্যাটা এইভাবেই লিখতে হবে যে মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাটাই প্রধান। আরেকটা কথা, এরম একটা প্রশ্ন দেয় যে একজন দম্পতির দুটো কন্যা সন্তান, আর তৃতীয় সন্তানটা পুত্র হবে না কন্যা হবে, কত পার্সেন্ট চান্স? চান্স হচ্ছে 50%। যে তৃতীয় সন্তান যে জন্মগ্রহণ করবে সেও কন্যাও হতে পারে পুত্রও হতে পারে, সেটা ডিপেন্ড করবে পুরোটাই পিতার কোন ধরনের শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করছে। পিতার যে দু ধরনের শুক্রাণু আছে তার 50% এক্স ক্রোমোজোমযুক্ত, 50% ওয়াই ক্রোমোজোমযুক্ত। তাই নিষেক যখন হয় তখন ক্রোন ক্রোমোজোমযুক্ত শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করবে, তার উপরে ডিপেন্ড করবে কন্যা না পুত্র হওয়ার ব্যাপারটা। 50-50 চান্স, যেহেতু সমান সংখ্যক এক্স ক্রোমোজোম এবং সমান সংখ্যক ওয়াই ক্রোমোজোমযুক্তই শুক্রাণু আছে, সেজন্য একজন দম্পতির 3জন হোক বা তিনটে হোক বা চারটে হোক কন্যা থাকলেও চতুর্থ সন্তান বা তৃতীয় সন্তান, যা দুটো আছে তার তৃতীয়, যা তিনটে আছে তার চতুর্থ সন্তান পুত্র হবে না কন্যা হবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে পিতার কোন ধরনের শুক্রাণু নিষেকে অংশগ্রহণ করেছে। এরপর আমরা আরেকটু ছোট্ট করে অংশ জেনে নেব। এটা তোমাদের জেনে রাখো যে মানুষের যে পুরুষদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম একজোড়া এক্স আর ওয়াই, আর স্ত্রীদের ক্ষেত্রে XX, এই একজোড়া এই এক্স পুরুষের যে একজোড়া যে সেক্স ক্রোমোজোম ভিন্ন রকমের, সেই একজোড়া সেক্স ক্রোমোজোমের মধ্যে কোনটা লিঙ্গ নির্ধারণের প্রধান ভূমিকা গ্রহণ করে? জেনে রাখবে, লিঙ্গ নির্ধারণের মুখ্য ভূমিকা গ্রহণ করে ওয়াই ক্রোমোজোমটা। ওয়াই ক্রোমোজোমের উপস্থিতি নির্ধারণ করে যে সন্তান পুত্র হবে না কন্যা হবে। যদি জাইগোটে ওয়াই ক্রোমোজোম থাকে তাহলে কিন্তু অপত্য পুত্র হিসাবে জন্মগ্রহণ করবে। জাইগোটে যদি ওয়াই ক্রোমোজোম না থাকে তাহলে কিন্তু সে কন্যা হিসাবে জন্মগ্রহণ করবে। এটা একটু আমরা দেখে নেব। স্বাভাবিক ক্ষেত্রে এক্স ক্রোমোজোমযুক্ত শুক্রাণু যদি ডিম্বাণুকে নিষিক্ত করে তাহলে সন্তানের সেক্স ক্রোমোজোম বিন্যাসটা হবে XX, সেক্ষেত্রে স্বাভাবিক কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। যদি ওয়াই ক্রোমোজোমযুক্ত শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে তাহলে জাইগোটে ক্রোমোজোম সেক্স ক্রোমোজোমের বিন্যাসটা হবে XY, তাহলে স্বাভাবিক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। এটা আমরা জানি, একটু আগেই পড়লাম। এবার অনেক সময় ক্রোমোজোমের মধ্যে কিছু
অ্যাবনর্মালিটিস দেখা যায়। মানে মিওসিস যখন হয় তখন ক্রোমোজোমের হোমোলগাস ক্রোমোজোমের সেপারেশনটা ঠিকঠাক অনেক সময় হয় না। সেক্ষেত্রে কিন্তু অস্বাভাবিক ফিনোটাইপ বিশিষ্ট সন্তান জন্মগ্রহণ করবে। যদি XY দেখো শুক্রাণুতে সেক্স ক্রোমোজোম একটাই থাকবে, নয় X নয় Y। যদি শুক্রাণুতে দুটো এক্স ক্রোমোজোম থাকে, XY দুটোই আছে, আর ডিম্বাণু স্বাভাবিক একটাই সেক্স ক্রোমোজোম আছে, তাহলে জাইগোটে ক্রোমোজোম বিন্যাসটা হচ্ছে XXY। তার মানে আমরা দেখতে পারলাম যে একাধিক এক্স ক্রোমোজোমের সঙ্গে একটা Y ক্রোমোজোম। আবার উল্টোটাও হতে পারে যে পুংগ্যামেটটা এক্স ক্রোমোজোম যুক্ত, স্বাভাবিক একটাই আছে, ওয়াই ক্রোমোজোম যুক্ত একটাই আছে, আর ডিম্বাণুটা দেখো একটা সেক্স ক্রোমোজোম থাকা উচিত, সেখানে দুটো সেক্স ক্রোমোজোম আছে। এটা ক্রোমোজোমের সেপারেশনটা ঠিকঠাক হয়নি বলেই এই অস্বাভাবিক গ্যামেট ক্রোমোজোম সংখ্যাযুক্ত গ্যামেট সৃষ্টি হয়েছে। তাহলে এই শুক্রাণুটা এই ডিম্বাণুটাকে নিষিক্ত করলে তাহলে জাইগোটে ক্রোমোজোম বিন্যাসটা হবে XXY। দুটো ক্ষেত্রেই XXY, এটাও XXY, দুটো ক্ষেত্রেই যে সন্তান জন্মগ্রহণ করবে সে কিন্তু পুরুষ হিসাবেই জন্মগ্রহণ করবে। সে অস্বাভাবিক, তার সেই রোগটাকে ক্লাইনফেল্টার সিনড্রোম বলে। সেক্ষেত্রে তার ক্রোমোজোম সংখ্যা 46-এর জায়গায় 47 থাকবে, যেহেতু তিনটে সেক্স ক্রোমোজোম আছে, দুটো থাকা উচিত স্বাভাবিক ক্ষেত্রে, তিনটে আছে, 44টা অটোজোম আছে আর তিনটে সেক্স ক্রোমোজোম আছে। সেক্ষেত্রে সে পুরুষ হিসাবে জন্মগ্রহণ করবে, কিন্তু সেই রোগটাকে ক্লাইনফেল্টার সিনড্রোম বলে, সায়েন্টিস্ট ক্লাইনফেল্টারের নাম অনুযায়ী। আবার এখানেও আরেকটা দেখো, এক্স ক্রোমোজোমযুক্ত শুক্রাণু যদি দেখো এইটা ডিম্বাণু, এখানে কিন্তু কোনো ক্রোমোজোম নেই, এরকম ক্রোমোজোমহীন কোনো কোষকে বলা হয় হচ্ছে নালো এবং নালো বলে। এখানে এই এক্স ক্রোমোজোমযুক্ত শুক্রাণু, এই নালো মানে ক্রোমোজোমবিহীন একটা কোষ, মানে ক্রোমোজোমবিহীন একটা ডিম্বাণুকে যদি নিষিক্ত করে তাহলে জাইগোটে ক্রোমোজোম সংখ্যা হবে X0। আর এটাও যদি হয় নালো শুক্রাণু, কোনো ক্রোমোজোম নেই, এক্সও নেই ওয়াইও নেই, যদি ডিম্বাণুকে নিষিক্ত করে তাহলে জাইগোটে ক্রোমোজোম সংখ্যা হবে X0। দুটো ক্ষেত্রেই কিন্তু জাইগোটটা বৃদ্ধি পেয়ে কন্যা হিসাবেই জন্মগ্রহণ করবে, এবং সেক্ষেত্রে সে অস্বাভাবিক কন্যা নয়, সেক্ষেত্রে তার যে রোগটা সেটাকে আমরা টার্নার সিনড্রোম বলি। তাহলে এই ক্লাইনফেল্টার সিনড্রোম এবং টার্নার সিনড্রোম প্রমাণ করে যে মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকাটাই মুখ্য। কারণ দেখো এখানে একাধিক এক্স ক্রোমোজোমের সঙ্গে যদি একটা ওয়াই ক্রোমোজোম থাকে তাহলে সে পুরুষ হচ্ছে, আর ওয়াই ক্রোমোজোম থাকছে না সেখানে সে স্ত্রী হচ্ছে। এখানে অবশ্যই এই মহিলার ক্রোমোজোম সংখ্যাটা হবে 45, এর যেমন 47 এর 45 হবে। তার মানে এতটা তোমাদের ডিটেল জানার দরকার নেই, আমি এতটা বললাম এই কারণেই যে মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোম আর এক্স ক্রোমোজোমের মধ্যে কার ভূমিকাটা প্রধান, এটাই আমরা বুঝলাম। এই দুটো অস্বাভাবিক ফিনোটাইপ প্রমাণ করে যে মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকাটাই প্রধান।